বাংলায় নাকি এসআইআর এর ফাইনাল তালিকা বেরিয়েছে। এটা কি ধরনের ফাইনাল তালিকা, ফাইনাল লিস্ট আমরা জানি না। 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনের নামে ঝুলে আছে, তারা নিজেরাও জানেন না তারা ভোট দিতে পারবেন কি পারবেন না, তারা ভোটার থাকলেন কি থাকলেন না। ইলেকশন কমিশনও জানে না, ভারতের রাষ্ট্রপতিও জানে না, পৃথিবীর কেউ জানে না এই মানুষগুলোর পরিণতি কী হতে চলেছে। এইটা নাকি ফাইনাল লিস্ট। আর এরকম একটা আজব একটা ফাইনাল লিস্টকে নিয়ে আমরা বামফ্রন্ট, আমরা 4 তারিখ 5 তারিখ আমরা রাত জেগে ইলেকশন কমিশন ঘেরাও করেছি, ধর্ণা দিয়েছি, আমাদের দাবি জানিয়েছি যে বাংলার প্রত্যেকজন ভোটারকে, প্রত্যেকজন বাংলার ন্যায্য নাগরিককে ভোটার তালিকায় অংশগ্রহণ করিয়ে তারপরই বাংলায় ভোট করা যাবে। তার আগে পর্যন্ত এত মানুষকে ভোটার লিস্টের বাইরে রেখে ভোট করা যাবে না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে থেকে আবার আজকে 6 তারিখ, আজকে থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও ইলেকশন কমিশনের সামনে নাকি ধর্ণা দিচ্ছেন। ওনার দাবিটা কি? একই রকম দাবি, যে এই 60 লক্ষ নাম কেন বাদ দেওয়া হচ্ছে, কি কেন ঝুলিয়ে রাখা হয়েছে ইত্যাদি। দেখুন, দাবিটা তো অন্যায্য বলতে পারি না। একই দাবি নিয়ে, একই প্রশ্ন নিয়ে আমরা ধর্ণা দিয়েছি গতকাল পর্যন্ত, সুতরাং প্রশ্নটা অন্যায্য নয়। কিন্তু এটা আপনাদের খালি মনে করানোর জন্য প্রথম যে কথাটা জোরের সঙ্গে বলতে চাই, সবাইকে মনে করাতে চাই, এই যে 60 লক্ষ মানুষের নাম অ্যাডজুডিকেশনের নামে ঝুলে রয়েছে, তার মধ্যে একটা বড় অংশের মানুষ সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ, নমশূদ্র মতুয়া মানুষ। এই প্রত্যেকটা নাম ঝুলে আছে মমতা ব্যানার্জির বিএলওরা, মমতা ব্যানার্জির নিয়োগ করা বিএলও, এআরও, এইআরওরা এই নামগুলোকে সন্দেহের তালিকায় রেখেছে বলে। সব কটা মমতা ব্যানার্জির কর্মচারীদের হাত দিয়ে এগুলো হয়েছে। যে মমতা ব্যানার্জির এমপ্লয়ীদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর ধরে হাজার একটা বেআইনি কাজ করায়, যে সমস্ত সরকারি কর্মচারীগুলো থেকে তাদের হাতে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার থেকে শুরু করে বিভিন্ন ভোট ছলে বলে কৌশলে চাপ দিয়ে, ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে তাদেরকে দিয়ে বেআইনিভাবে তৃণমূলকে জেতানোর কাজ করায়, এই কর্মচারীদেরকে দিয়ে, এই বিএলওদেরকে দিয়ে, এই এআরও, এইআরওদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা প্রক্রিয়াটা চালিয়েছেন। এবং তার মধ্যে এই আজকের এই পরিণতি, এদের হাত দিয়ে নামগুলো সন্দেহের তালিকায় ঢুকেছে। তার থেকে বড় কথা, যদি খুব সংক্ষেপে আমাদেরকে মনে করতে হয় এই গোটা এসআইআর সময়কাল যাবৎ তৃণমূল কংগ্রেসের ভূমিকাটা, প্রথম মমতা ব্যানার্জি বললেন আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না। তারপর আমরা দেখলাম যে উনি বেঁচে আছেন না মরে গেছেন জানি না, কিন্তু বাংলায় দিব্যি এসআইআর হয়ে গেল। তারপরে বাংলায় যখন এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ হচ্ছে, সেই সময়ে মোস্তারি বানু, আমাদের পার্টির একজন কর্মী, আমাদের পার্টির একজন নেত্রী, মুর্শিদাবাদের একজন গরিব মুসলমান শ্রমজীবী মহিলা, তিনি সুপ্রিম কোর্ট অবধি গেছিলেন যে মামলা নিয়ে। মোস্তারি বানুর করা মামলায় শুটিং করার জন্য মমতা ব্যানার্জি নাটকবাজি করলেন সুপ্রিম কোর্টে গিয়ে, বেরিয়ে এসে বললেন আমার বিরাট জয় হয়ে গেছে। ভালো কথা। তা জয়ের এমন ছিরি যে এত মানুষের নাম বাদ গেল। একই পরিবারের বাবা মায়ের নাম রয়েছে লিস্টে, ছেলে নাকি বহিরাগত, ছেলে নাকি ডিভোটার, ছেলে নাকি বাংলাদেশি, ছেলে নাকি পাকিস্তানি, মেয়ে নাকি পাকিস্তানি বাংলাদেশি, তাদের নাম বাদ চলে গেছে। একই পরিবারের মায়ের পেটের ভাই বোন। যেদিন যখন ধর্ণা দিচ্ছি আমরা ইলেকশন কমিশনের বাইরে, একজন সাংবাদিক, আমি নাম করে বলবো না, তারা হচ্ছে বাংলার একটা অত্যন্ত পুরনো একটা বড় একটা খবরের কাগজের করেসপন্ডেন্ট, সে এসে আমাকে বলছে সে আর তার বোন, মানে সহোদর ভাই বোন, এক মায়ের পেটের ভাই বোন, বলছে বোনকে আর আমাকে দুজনকে হিয়ারিংয়ে ডেকেছিল, বোনের নাম রয়েছে লিস্টে, আমার নাম লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। আর যাদের নাম ডিলিট করে দিয়েছে তাদের তাও এখন অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। যাদের নাম অ্যাডজুডিকেশনের নামে ঝুলে আছে তারা কি করবে কেউ জানে না। এত কিছু হয়ে যাওয়ার পরে উনি এখন ধর্ণা দিচ্ছেন। উনি নাকি সুপ্রিম কোর্ট থেকে নাকি বিরাট জয় হাসিল করে এনেছিলেন, এমন তার জয় ছিঁড়ি আজকে এই লিস্ট বেরিয়েছে। এবার কথাটা আপনাদেরকে যে কারণে বলার, দেখুন এই যখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছিলেন, ওনাকে নিয়ে অনেক খবর হয়েছিল। মুস্তারি বানুর করা মামলায় যখন উনি এই নাটকবাজিটা করছিলেন, একজন গরিব শ্রমজীবী, আর সত্যি দেখলে খারাপ লাগে, দেখলে কষ্ট হয় আমাদের দেশের গণমাধ্যমকে নিয়ে, প্রচার মাধ্যমকে নিয়ে। মোস্তারি বানু একজন গরিব শ্রমজীবী সংখ্যালঘু মহিলা, তাই সে মিডিয়ার লাইমলাইটটা পেল না, তিনি মিডিয়ার লাইমলাইটটা পেলেন না। তার যে কাজ, তার যে লড়াই, সেই লড়াই, তার স্বীকৃতি চুরি করতে চাইল একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। যেহেতু মমতা ব্যানার্জি একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী, সেহেতু মোস্তারি বানু অন্ধকারে থেকে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যাবতীয় প্রচার মাধ্যমের আলো গিয়ে পড়ল। খারাপ লাগে, আক্ষেপ হয় এই 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 মিডিয়াকে দেখলে। মিডিয়া মানে তো সমাজের সবচেয়ে প্রান্তিক, যে সবচেয়ে বঞ্চিত, যে যার কাছে কেউ পৌঁছাচ্ছে না তার কাছে মিডিয়ার আলো গিয়ে পৌঁছবে, তার কাছে মিডিয়ার ক্যামেরা বুম গিয়ে পৌঁছবে। তার বদলে দেখলাম যার সামনে মানে গোটা রাষ্ট্রযন্ত্র সাজানো রয়েছে, তার পেছনেই যাবতীয় মিডিয়া, তার জন্যই যাবতীয় ক্যামেরা, যাবতীয় প্রচার। যাই হোক, এই সব কিছু হলো। তারপরে কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তাকে দেখিয়ে আমাদেরকে অনেকে এই কথা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অপটিক্সের লড়াইয়ে জিতে গেলেন, দৃশ্যকল্প তৈরি করার লড়াইয়ে। সোজা বাংলায় বলতে গেলে বলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভালো সিনেমা বানালেন।
ভালো একখানা নাটক মঞ্চস্থ করলেন, একটা ভালো গল্প তৈরি করলেন। এই নাটক মঞ্চস্থ করা, সিনেমা বানানো, গল্প তৈরি করার লড়াইয়ে, শুটিং করার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেলেন। তোমরা পারলে না, ভালো কথা, কিন্তু দেখুন অপটিক্সটাই কি শেষ কথা বলবে? আলটিমেটলি যাবতীয় অপটিক্স যখন শেষ হবে তখন তো সত্যিকারের বাস্তবতার সামনে দাঁড়াতে হবে। সত্যিকারের বাস্তবতাটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় শুটিং করা হয়ে গেল, হাততালি পাওয়া হয়ে গেল, অন্যান্য 5টা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে প্রশংসা করা হয়ে গেল, তারপরে বাংলার 60 লক্ষ মানুষ এখন ঝুলে আছেন। আমি এই কথাগুলোকে বলছি এইটা মনে করানোর জন্য, সত্যিকারের মানুষের পাশে থাকতে চাইলে এই অপটিক্সের নাম করে এই 2 নম্বরই নাটকবাজি করার দরকার হয় না। বাংলায় তৃণমূলের সরকার, তারা নাকি বিজেপি বিরোধী। কেরালাতে সিপিআইএম, লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের সরকার, সেই সরকারও বিজেপি বিরোধী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। একই সঙ্গে বাংলা এবং কেরালায় এসআইআর শুরু হলো। আজ বাদে কাল একই সঙ্গে বাংলা এবং কেরালায় ভোট হওয়ার কথা, বিধানসভার ভোট হওয়ার কথা। পিনারাই বিজয়ন মমতা ব্যানার্জির মতো আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না এই সমস্ত ফালতু ডায়লগবাজি করতে যাননি। কারণ পিনারাই বিজয়নও জানতেন দেশের ইলেকশন কমিশন যখন ঠিক করেছে এসআইআর হবে, এবং বিহারে তার বিরুদ্ধে মামলা হয়ে যখন সেই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, তখন কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই তার রাজ্যে এসআইআরকে আটকে দেয়। সুতরাং ফালতু ডায়লগবাজি না করে কি করলেন পিনারাই বিজয়ন? আরও বেশি করে নিজের অফিসারদেরকে দিয়ে, নিজের কর্মচারীদেরকে দিয়ে কেরালার মধ্যে এসআইআর প্রক্রিয়াটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিলেন। আমার মমতা বন্দ্যোপাধ্যায় যেন বিরাট বিজেপি বিরোধী, বিরাট ইলেকশন কমিশন বিরোধী। আমি আমার অফিসার দেবো না, আমি আমার লোক দেবো না, আমি আমার কর্মচারী দেবো না, এই সমস্ত করে গেলেন। তখনই আমরা এই প্রশ্ন করেছিলাম যে আপনি যদি সত্যি চান, দেখুন এসআইআর এর কাজটা তো ইলেকশন কমিশন নামেই করবে, কিন্তু হাতে কলমে করবে তো রাজ্য সরকারি কর্মচারীরা। আপনি যদি সত্যি চান মানুষকে বাঁচাতে, তাহলে আপনার সরকারি কর্মচারীদেরকে উইথড্র করে নিচ্ছেন কেন? আরও বেশি করে তাদেরকে এগিয়ে দিন, যাতে তাদের হাত দিয়ে কাজটা হয়, যাতে ইলেকশন কমিশন চাইলেও ভুলভাল কিছু করতে না পারে। তা না, ওনাকে তো নাটক করতে হবে, ওনাকে তো রাজনীতি করতে হবে, ওনাকে তো লোককে দেখাতে হবে যে দেখো আমি কত বড় বিজেপি বিরোধী। তাই আমি লোক দেবো না, আমি এই করবো না, সেই করবো না করে গেলেন। পিনারাই বিজয়ন আরও বেশি করে নিজের লোক দিলেন, দিয়ে প্রক্রিয়াটাকে নিজের হাতে নিয়ে নিলেন। তারপরে কি হলো? বাংলা তো এসআইআর প্রক্রিয়া চললো, কেরালা তো এসআইআর প্রক্রিয়া চললো। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে শুটিং করলেন, নাটকবাজি করলেন, ছবি তুললেন। পিনারাই বিজয়ন প্রত্যেকদিন খবর রাখলেন একটা নামও অন্যায়ভাবে ডিলিট করতে পারছে কিনা ইলেকশন কমিশন। এসআইআর প্রক্রিয়া শেষ হলো, কি হলো? বাংলা একটা রাজ্য যেখানে 28-29% মুসলিম মানুষ বসবাস করেন, সংখ্যালঘু মানুষ বসবাস করেন, শেষ জনসংখ্যার যা হিসাব পাওয়া গেছে সেই অনুযায়ী। কেরালা একটা রাজ্য যেখানে 30%-এর ওপর মুসলিম জনসংখ্যা, 18%-এর ওপর খ্রিস্টান জনসংখ্যা ওখানে রয়েছে। একটা রাজ্যের প্রায় অর্ধেক মানুষ তারা অহিন্দু, একটা বড় আদিবাসী জনসংখ্যা রয়েছে, জাতিগোষ্ঠী রয়েছে। সেখানে হলো এসআইআর, লিস্ট বেরোলো। বাংলাতে এত মানুষের নাম বেআইনিভাবে অ্যাডজুডিকেশনের নামে ঝুলিয়ে দেওয়া হলো। এই তৃণমূল সরকারের মমতা ব্যানার্জির বিএলওগুলো 7 দিন আগে 8 দিন আগে যে সমস্ত মুসলিম এলাকায় মুসলিম পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ওই এনুমারেশন ফর্ম দিয়ে এসেছিল, এসআইআর এর ফর্ম দিয়ে এসেছিল, নিজে হাতে করে একজন মানুষকে ফর্ম দিয়েছে, নিজে হাতে করে তার থেকে সে ফর্ম জমা নিয়েছে, সেই লোকটার নামে ফর্ম 7 জমা দিচ্ছে তারপর বিজেপি গিয়ে, যে এই লোকটা মৃত, এই লোকটা বাংলাদেশি। নিজে তার আগে গিয়ে তার নামে ফর্ম জমা দিয়ে এসছে, তার হাতে দিয়েছে ফর্ম, তার থেকে ফর্ম নিয়ে এসছে। বিজেপি তার নামে ফর্ম 7 জমা দিয়ে দাবি করেছে সে মৃত, অমনি তাকে আবার ডেকে পাঠাচ্ছে, এই তুমি নাকি মৃত, এসে দেখিয়ে যাও তুমি জীবিত। এই করে করে হিয়ারিংটা চালালো এই মমতা ব্যানার্জির কর্মচারীগুলো। একটা ক্ষেত্রে একটা ফলস এসআইআর জমা দেওয়ার জন্য একটা বিজেপির লোকের নামে এফআইআর হলো না পশ্চিমবাংলায়। তারপরে ফাইনাল লিস্ট বেরোলো, কি হলো? বাংলায় এত মানুষের নাম, তার মধ্যে একটা বড় অংশের মুসলিম মানুষ, আদিবাসী মানুষ, নমশূদ্র মতুয়া মানুষ, তাদের নাম ঝুলে থাকলো অ্যাডজুডিকেশনের নামে। কেরালার মতো একটা রাজ্যে না কোনো মানুষের নাম অন্যায়ভাবে লিস্ট থেকে বাদ গেল, ইলেকশন কমিশন চেয়েও বাদ দিতে পারলো না, না কোনো মানুষের নাম সেখানে অ্যাডজুডিকেশনের নামে অন্যায়ভাবে ঝুলিয়ে রাখতে পারলো, কিন্তু না কোনো মৃত মানুষের নাম জোর করে লিস্টে রাখা হলো। সমস্ত মৃত মানুষের নাম সৎভাবে ডিলিট করা হলো লিস্ট থেকে। সমস্ত একাধিকবার এন্ট্রি যে নামগুলো ছিল, একাধিক জায়গায় তাদের নাম রয়েছে, সৎভাবে নামগুলোকে ডিলিট করা হলো লিস্ট থেকে। এসআইআরটা যে কারণে করা, সৎভাবে সেই কাজটাকে ক্যারি আউট করা হলো, এবং কোনোভাবে কোনো মানুষকে ইলেকশন কমিশন চাইলেও তাকে হেনস্থা করতে পারলো না, নিশ্চিত করলেন কেরালার বাম গণতান্ত্রিক সরকার, পিনারাই বিজয়নের সরকার। আর মমতা ব্যানার্জির নাটকবাজি এই দিকে। এখন মমতা ব্যানার্জি ধর্ণা দেবেন, মমতা ব্যানার্জি সার্কাস করবেন, বড় বড় ভাষণ দেবেন, দিল্লিতে গিয়ে ওনার দলের লোকেরা 2 দিন নাচন কদন করবেন, ডান্স বাংলা ডান্সের অনুষ্ঠান করবেন,
ওই নাটকবাজি দেখে পেট ভরাতে হবে, হাততালি দিতে হবে যে দিদি আমাদের কত লড়ছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু সত্যি যদি বিজেপিকে আটকাতে হয় তাহলে মমতা ব্যানার্জির পথ নয়, পিনারাই বিজয়নের পথে চললে, বামপন্থীদের পথে চললে বিজেপিকে আটকানো সম্ভব। কেরালা দেখিয়ে দিল।